সন্তান যখন অসুস্থ থাকে তার দুষ্টু মিষ্টি সেই পাকনামিগুলো, সেই দুষ্টুমিগুলো, মাকে জ্বালাতনগুলো যখন বন্ধ হয়ে যায়, তখনই একটা মায়েরা ঠিক বেশি করে বুঝতে পারে যে তাদের দুষ্টুমি, তাদের জ্বালানো কতটা আসলে আমাদেরকে ভালো রাখে, আনন্দে রাখে। সারাদিন যতই জ্বালাক, তাদের সেই দুষ্টু মিষ্টি পাকনামিগুলোই যেন আমাদের দিন শেষে প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমরা কিন্তু একদমই ভালো নেই, কারণ হঠাৎ করে আমার দুইটা ছেলে এত বেশি অসুস্থ হয়ে পড়েছে, জানি না কেন। সিজনাল প্রবলেম না কি, কই থেকে কি হয়ে গেলো আসলে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করেই 2 দিন আগে থেকে আমার সাফওয়ান বাবু একটু একটু করে কেমন টয়লেট করতেছিল। তো আমি প্রথমে অতটা গুরুত্ব দেই নাই, কিন্তু দেখলাম একদিন পার হয়ে গেল, তার টয়লেটের পরিমাণটা একদম বেড়েই গেল। এখন এত বেশি হয়ে গেছে যে ডাক্তারের কাছে না নিয়ে গেলে আর না। তো ওকে দেখে কি কেউ বলবে যে ও এতটা অসুস্থ? তাও তার দুষ্টামি শেষ হয় নাই। তো দুষ্টুমি করতে করতে এই তো রৌদ্রের মধ্যে সকালবেলা আমরা বের হয়ে গেলাম। সকালবেলায় যেহেতু ওর পায়খানাটা একদম বেড়ে গেছিলো, তাই আর দেরি না করে সকালবেলায় বের হয়ে গেলাম। তো যেহেতু ওইরকম আমি সরকারি মেডিকেলে গেলে, যেমন নগর সরকারি মেডিকেলে গেলে নাকি অনেক লাইন ধরে দাঁড়িয়ে রাখতে হয়, ওখানে ভালো ডাক্তার পাওয়া যায় ঠিক আছে, তো আমার কাছে এই অসুস্থ বাচ্চা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা একদমই সম্ভব না। আর অন্যান্য মেডিকেলগুলোতেও খোঁজ নিলাম, কোনো শিশু বিশেষজ্ঞ নাকি 9টার পরে আর বসে না। তো আমাদের যেহেতু 9টা পার হয়ে গেছিলো যে ডিসিশন নিতে নিতে, তো তার জন্য ডাক্তারের বাড়ি গেলাম, যেয়ে দেখলাম যে উনি নাই, উনি অলরেডি চলে গেছে। তো তারপরে আর কি করব, ওইখান থেকে ডাক্তারের বাড়ি থেকে বের হয়ে আমরা ইসলামীর উদ্দেশ্যে রওনা দিলাম, যে ওইখানে যেয়ে যদি ইমার্জেন্সিতে কোনো শিশু বিশেষজ্ঞ পাই তাহলে ওইখানে ইমার্জেন্সি দেখিয়ে নেব, বিকেলে দরকার পড়লে আবার আসবো। তো তার জন্যই তো এই তো আমরা মেডিকেলের দিকে যাচ্ছি। তো যাইতে যাইতে অনেক দিন পরে সেই চেনা রাস্তাটা দিয়ে গেলাম। যাই হোক, ছেলের অসুস্থতার কারণে হইলেও তো বের হয়েছি, বের হয়ে এই চেনা রাস্তাটা দেখে আমার খুবই মানে অন্যরকম ভালো লাগতেছিল, কারণ এই রাস্তা দিয়ে একসময় কতবার গেছি আসছি, তাই না? এই সেই প্রিয় স্কুল, এই সেই প্রিয় জায়গা, কত শত স্মৃতি, কত শত অজানা গল্প এই রুমগুলোর মধ্যে লুকিয়ে আছে, তাই না? আমার আপনার মতো কত মানুষের জীবন কিন্তু এইখানেই শুরু হয়েছিল। তো যাই হোক, স্কুলটা দেখে অনেক কিছুই মনে পড়তেছিল, যে একদিন আমিও ঠিক এরকম স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিলাম, এরকম স্কুলের গেট থেকে বের হয়ে ওই চেনা রাস্তাটা ধরে কোচিংয়ে গিয়েছিলাম, প্রাইভেটে গিয়েছিলাম। কি আর করার, জীবন তো সবসময় সামনের দিকে এগোয়, আর আমাদেরকেও সেই অনুযায়ী আগাইতে হয়। তো যাই হোক, আরেকটা জিনিস দেখলাম যে এই তো এবারে স্বাধীন দেশের যেই প্রতিকৃতি বা যেই আর্টগুলো আমাদের নওগাঁতেও খুব মানে অনেক জায়গাতে দেখলাম, খুব ভালো লাগলো। তো আসলে খুবই ভালো লাগতেছিল যে আমাদের নওগাঁতেও কত আর্টিস্ট আছে, কত ভালো ভালো শিল্পী গুণের মানুষ আছে, কত সুন্দর করে দেওয়ালগুলো আর্ট করেছে। তো যাই হোক, স্কুল দেখে পার হয়ে তো আমরা চলে গেলাম ইসলামীর উদ্দেশ্যে। কিন্তু ওই যে বলে না, কপাল খারাপ হইলে যেদিকে যায় সেদিকেই একদম পানি শুকাইয়া যায় অভাগার। তো আমাদের পরিস্থিতিটাও হয়েছিল ঠিক সেরকমই। কারণ ডাক্তারের বাড়ি গেলাম, ডাক্তার নাই, তো ওইখান থেকে আমরা হসপিটালে গেলাম। হসপিটালে যেয়েও সেখানে ইমার্জেন্সিতে কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিল না। যেহেতু আমার অনেকদিন নগাঁতে থাকা হয় না, তো ডাক্তার সম্পর্কে আমার ওইরকম কোনো আইডিয়াও নেই। আর আমার পিচিটা একদমই মানে আনফর্চুনেটলি অসুস্থ হয়ে গেছে। তো আমি একদমই সত্যি অনেকটা বেশি অস্বস্তিতে পড়ে গেছিলাম। তো কি আর করার, ডাক্তারের কাছে যেয়ে তো দেখলাম ইমার্জেন্সিতে কোনো ডাক্তার নেই, শুধু একটা আছে মেডিসিন ডাক্তার। তো আমার বাবুর যেহেতু পায়খানার প্রবলেম, তো মেডিসিন ডাক্তার তার জন্য আমি আর দেখাইলাম না। তো তার জন্য ভাবলাম যে তাহলে থাক, একটা বেলা অপেক্ষাই করি, একটা বেলা অপেক্ষা করার পরে না হয় বিকালবেলা এসেই নিয়ে যাবো নি ডাক্তারের কাছে। তো তার জন্য বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দুপুর পার হয়ে আমরা আবার ঠিক বিকালের দিকে বের হয়েছিলাম, যে এবার যে তাহলে ডাক্তারটা দেখে, সে যেহেতু সিরিয়াল দেওয়া ছিল বিকালবেলা ওই ডাক্তারটার কাছে। আর এর আগেও একবার আমার সাফওয়ান বাবু যখন হয়েছিল, তারপরে তখন আর একটু অসুস্থতা হয়েছিল, ওনাকে দেখাইছিলাম। তো আমার কাছে মনে হয় ডাক্তার যদি হয়, তো ওনার মতো ডাক্তারই যেন ঘরে ঘরে, উনি অ্যাকচুয়ালি প্রকৃত ডাক্তার। কারণ ডাক্তার সে তো মানুষের মুখের কথা বুঝবে, বাচ্চাদের ডাক্তার হলে তাতে বাচ্চাদেরকে আগে বুঝতে হবে, তারপরে না অসুখের ট্রিটমেন্ট করবে, তাই না? তো আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেকে অনেক বেশি ভালো লাগে। আর নওগাঁতে কারা কারা ওনার কাছে আপনাদের বাচ্চাদেরকে দেখান, যদি কেউ নওগাঁ থেকে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ডাক্তার যদি হয় তাহলে ওনার মতোই হওয়া উচিত। আমি স্যারকে অনেক বেশি শ্রদ্ধা মন থেকে জানালাম। তো যাই হোক, এই তো হসপিটালে এসে বসেছিলাম। এসে তো উনি যে অসুস্থ রুগী, এতবার টয়লেট করতেছে, অনেকে দেখা বোঝার উপায় নাই। এখানে এসে এসে পিচ্চিদের সাথে খেলতেছে। মানে বাচ্চা মানুষ, তারা যে এতটা ছটফটে, কি আর করব। এতটা অসুস্থ তারপরেও তার কিন্তু দুষ্টুমি শেষ হয় নাই। যাক, এটাই আমার দিন শেষে প্রশান্তির কারণ। তাদের এই দুষ্টুমিগুলো না থাকলেই মনে হয় আমি পাগল হয়ে যাব। তো এখানে ডাক্তার যেহেতু নামাজে গেছিলো আমরা আসার পরেই, তো তারপরে ওর একটু ওয়েট নিল। ওয়েট নেওয়ার পরে একটু বাইরে আসছি, তো উনি ঢুকে গেছে ব্রেস্ট ফিডিং রুমে। গিয়ে আমি ওকে খুঁজতেছি, ও এসে দেখি ওইখানে দাঁড়ায় আছে। তো এখানে কতক্ষণ দুষ্টুমি করলো। তারপরে তো ডাক্তার আসলো, ডাক্তারের কাছে ওরে দেখালাম। দেখানোর পরে অনেক ওষুধ দিল, ওষুধ টষুধ নিয়ে তো
পরে বাসায় গেলাম, এই যে দেখেন ও ডাক্তারের সাথে এমনভাবে খেলতেছে মনে হয় ওনার কত পরিচিত। আর ডাক্তারও মাশাল্লাহ এত ভালোভাবে বাচ্চাদের সাথে বিহেভ করতেছিল, আর নিজের নাতির মতো করেই ওনাদের মানে সবগুলো বাচ্চাকে আমার চোখের সামনে যে কটা বাচ্চাকে দেখলাম যে এরকম সুন্দর করেই তাদের সাথে সুন্দর বিহেভ করতেছিল, খেলনা দিয়ে ভুলাইতেছিল। ডাক্তার তো এরকমই হওয়া উচিত, তাই না? তারপরে এই তো ওষুধ নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওইদিকে কিন্তু আমার বড় ছেলেটাও হঠাৎ করেই ভালো ছিল, দুপুর থেকে গায়ে অনেক জ্বর। তো সারা রাত সেও কিন্তু অনেক বেশি আমাকে জ্বালাইছে, অনেকবার বমি করছে, অনেক অসুস্থ। তো সবাই আমার বাচ্চাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। জানি না কেন তারা এতটা অসুস্থ হচ্ছে, বাচ্চাদের অসুস্থতা একদমই ভালো লাগে না। যখন ওরা অসুস্থ হয় মনে হয় ওদের অসুস্থতা থেকে যদি আমি নিজে অসুস্থ হই সেটা মনে হয় অনেক বেশি শান্তির কারণ হয়ে থাকতো। তো আমার বাচ্চাদের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন। থ্যাংক